মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। করোনায় আরও ৪১ জনের মৃত্যু। শাহিদের বিরুদ্ধে মামলা করবে দুদক। এবং পানিতে ভোগান্তি, বৃষ্টি থাকবে আরও 2 দিন। দেখছেন ATN নিউজ at 6-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এই পরিপত্র জারি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীর সই করা পরিপত্রটিতে বলা হয়েছে, সরকারি বেসরকারি যে কোনো অফিসে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা ব্যক্তিদেরও মাস্ক পরতে হবে। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, শপিং মল, দোকান, হাট বাজার, গণপরিবহনে অবশ্যই মাস্ক পরতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি নিশ্চিত করবেন বলেও পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস সহ সকল শিল্প কলকারখানায় শ্রমিকদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। পথচারী, হকার, রিকশা, ভ্যানের চালক ও যাত্রীরা যাতে মাস্ক পরেন তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সমবেত মানুষদের সবাইকেই মাস্ক পরতে হবে। বাড়িতে করোনা উপসর্গের কোনো রোগী থাকলে সব পরিবারের সুস্থ সদস্যদের মাস্ক ব্যবহার করতে হবে বলেও পরিপত্রে বলা হয়েছে। এবারে জানিয়ে দিতে চাই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,48,82,601 জন, সুস্থ হয়েছেন 89,36,927 জন এবং মৃত্যু হয়েছে 6,14,001 জনের। এদিকে বাংলাদেশে আক্রান্ত 2,10,510 জন, সুস্থ হয়েছেন 1,15,397 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 2,709 জনের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2,709 জন। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন 3,057 জন। মঙ্গলবার করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,841 জন। এ পর্যন্ত সুস্থ 1,15,397 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.82%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 2,709 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে এনআরবি ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রিজেন্টের চেয়ারম্যান শাহেদ সহ বাকি 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক থেকে 2014 সালের 9 নভেম্বর থেকে 2018 সালের 15 জানুয়ারি পর্যন্ত সুদসহ 1,51,81,365 টাকা আত্মসাৎ করেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক শিগগিরই বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানানো হয়েছে। বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ নেওয়া বাধ্যতামূলক, কিন্তু এই পরীক্ষার সুযোগ এতদিন ছিল সীমিত। রাজধানীর ডিএনসিসি আইসোলেশন সেন্টারে বিদেশগামীদের জন্য নমুনা সংগ্রহ শুরু হলেও দ্বিতীয় দিনেও দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা।
ভুয়া করোনা সনদ বাণিজ্যের কারণে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় হার্ড লাইনে যায় সরকার। স্বাস্থ্য অধিদপ্তর 16টি সরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার জন্য নির্ধারণ করে দিয়েছে। দেশের সব সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা পরীক্ষার ফলাফল ইমিগ্রেশন ওয়েবসাইটে দেয়া হচ্ছে। ফলে করোনার নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে জালিয়াতি করার কোনো সুযোগ আর থাকছে না। অথেন্টিসিটিটা এটা প্রমাণ করার জন্য কিউআর কোড দেওয়া আছে, ওখানে স্ক্যান করবে তারা। এয়ারপোর্টকে স্ক্যান করলে তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকবে, লিঙ্কটা পেলেই তারা বুঝবে যে এটা আমাদের এই। সুতরাং এখানে জালিয়াতির কোনো সুযোগ নাই। তবে বিমান যাত্রার 72 ঘন্টার মধ্যে নমুনা দেয়া এবং 24 ঘন্টা আগে রিপোর্ট ডেলিভারি, এরকম নিয়মের বেড়াজালে দুশ্চিন্তা আর অস্থিরতা নিয়ে যাত্রীদের ছুটতেই হচ্ছে ডিএনসিসি আইসোলেশন সেন্টারের নানা জায়গায়। স্লো সিস্টেম, মানে যাচ্ছে না লোকজন, ওই যে লাইনে দাঁড়াইবে। প্রথম একটা করছে, ভালো করছে যে হ্যাঁ যাদের আগে ফ্লাইট তাদেরকে আগে দিছে, তো সেটাও একটু মানে যদি দ্রুত হয় তাহলে ভালো হয়। 72 ঘন্টার মধ্যে আমাদের কাছে স্যাম্পল দিতে হবে, এটার পরে তার কাউন্ট হবে না। মনে করেন যে 72 ঘন্টার পরে গেলে পরে এই রিপোর্ট ক্যান্সেল। সিভিল এভিয়েশন আমাদের বলেছে 72 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট কোভিড ইয়েসটা দেওয়ার জন্য। 72 ঘন্টার মধ্যে এখানে আসলে আমরা একটা স্যাম্পল নিব এবং গভর্নমেন্ট ল্যাবরেটরিতে আমরা টেস্ট করব। এটা দিয়ে তারা ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ভ্যালুয়েশনের কোনো সমস্যা হবে না। এদিকে যে প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ হচ্ছে তাতে আক্রান্তের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন যাত্রীরা। দীর্ঘ লাইন ও নমুনা সংগ্রহের বুথে মানুষের ভিড় সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি করছে। ফলে পরীক্ষায় নেগেটিভ আসা ব্যক্তিও বিদেশে গিয়ে পুনরায় পরীক্ষা করলে পজিটিভ হওয়ার শঙ্কা থাকছেই। আসার সাথে যদি একটা সিরিয়াল নাম্বার দিত তাহলে সমস্যা হতো না। একটা টোকেন যদি সবাই দিত টাইম মতো, সব জায়গায় একটা আমাদেরই দোষ মনে হয়, আমরাই মেনটেন করতে পারছি। সিস্টেম তো ভালোই করেছে, কিন্তু আমরাই মেনটেন করতে পারছি না। পুরো ঢাকা সিটিতে সব জায়গায় করা উচিত, তাহলে আমাদের এই যে গ্যাদারিংটা এটা কমে আসবে, সেফটি থাকবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। দর্শক, এরই মাঝে জানাবো একটি আশার খবর। চীনের করোনা ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল আজ শুরু হচ্ছে ব্রাজিলে। ট্রায়ালের বাংলাদেশ পর্বে প্রথম স্বেচ্ছাসেবী হবার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এদিকে অক্সফোর্ডের ভ্যাকসিনে টি সেল তৈরিকে করোনার গেম চেঞ্জার মনে করছেন বিজ্ঞানীরা। করোনার ভ্যাকসিন আবিষ্কারে সবচেয়ে এগিয়ে চীনের সিনোভ্যাক ফার্মা আর ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দুটি ভ্যাকসিনই মূলত একই ধরনের, করোনা ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাসের সংকর। করোনা ভাইরাসের প্রোটিন স্পাইক অ্যাডেনো ভাইরাসের মোড়কে প্রবেশ করানো হয় মানুষের শরীরে। অ্যাডেনো ভাইরাসটি যেন মানুষের শরীরে বংশবৃদ্ধি করে ক্ষতিকর প্রভাব না ফেলতে পারে, এজন্য এটার জেনেটিক গঠন কিছুটা পাল্টে দেওয়া হয়। মূলত করোনার প্রোটিন স্পাইক এতই ছোট যে এটা শরীরে ঢুকলে শরীর চিনতে নাও পারে, ফলে স্বাভাবিক রেসপন্স নাও করতে পারে। এজন্য করোনার প্রোটিন স্পাইক অ্যাডেনোর সঙ্গে জুড়ে দিয়ে তৈরি করা হয় এই সংকর। শরীরে করোনা জীবাণু প্রবেশ করার পর এর কোষে প্রবেশ আটকে দেয় যে সেল, সেটাকে বলে টি সেল। আর বি সেল হলো মেমোরি সেল, যারা আগের লড়াইয়ের স্মৃতি ধারণ করে, সেটাকে সংখ্যায়ও বাড়াতে পারে। অক্সফোর্ডের ভ্যাকসিনের সাফল্য এটাই যে এতে টি সেল এবং বি সেল দুটাই শরীরে তৈরি হচ্ছে। We've now seen exactly the sort of immune responses that we hoped to see, but we now need to do the rigorous studies to show that the vaccine is protective against the virus in humans. অক্সফোর্ডের ভ্যাকসিনের মতোই গবেষণার তৃতীয় ফেজে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন। চীনের সংক্রমণ কমে যাওয়ায় মানব শরীরের তৃতীয় ফেজের ট্রায়ালের জন্য করোনাবহুল বাংলাদেশ এবং ব্রাজিলকে বেছে নিয়েছে তারা। ব্রাজিল 21 জুলাই থেকে আর বাংলাদেশ আগস্ট মাস থেকে এই ট্রায়াল শুরু করবে। বাংলাদেশ ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হবার ঘোষণা দিয়েছেন ঢাকায় দায়িত্বরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আর দ্বিতীয় স্বেচ্ছাসেবী হচ্ছেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এসব ভ্যাকসিন যেন গরিবের নাগালে থাকে। সংস্থাটির ডিরেক্টর জেনারেল এজন্য বিশ্বের রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগ নিতেও আহ্বান জানিয়েছেন। Especially access to the poor and those who cannot afford. The most important element will be political commitment, especially by our leaders. আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা। জানাবো বন্যা বৃষ্টি পরিস্থিতি নিয়ে। শ্রাবণের টানা বৃষ্টিতে সড়কে পানি জমে কার্যত অচল রাজধানী। রাস্তায় চলতে গিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এত উন্নয়নের পর কেন এই অবস্থা, প্রশ্ন সবার।
করোনা আতঙ্কে রাস্তায় মানুষ কম, এর উপর শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি। তবু রিকশা নিয়ে প্রতিদিন বের হতে হয় খেটে খাওয়া এইসব মানুষকে। জলাবদ্ধ নগরীতে তাদের ভোগান্তির সঙ্গে যুক্ত হয়েছে খানাখন্দে পড়ে দুর্ঘটনায় আহত হওয়ার ভয়। ভিজে গেছি, করবেন কি বাবা, ফেরো কি দা করার কিছু নাই। মতিঝিল তো যাওয়ানি যায় না, গুলশান যাওয়ান যায় না, তার মানে ওদিক থেকে আইসি আমি 1.5 ঘন্টা বই এই পর্যন্ত। গর্ত আছে না আছে এটা দেখা যায় না, ঠিক আছে। এভাবে গর্ত মাঝে চাক্কা পড়ে গেলে তো গাড়ি এমনি পল্লি খাবি। যাত্রীর অনুরোধে অফিসে নামাতে গিয়ে পুলিশের কাছে জরিমানাও দিতে হয়েছে এদের অনেককেই। মহল্লার ভিতরে আরো সমান পানি, কম সমান পানি, তো প্যাসেঞ্জারের বৃষ্টি ভিজে যাওয়ার জন্য অফিসের সামনে নিয়ে আসছিলাম কাদাবনের, এই জন্য আমার গাড়ি আটকে 600 টাকা। প্রধান সড়ক থেকে গলি সব জায়গায় পানিতে সয়লাব। দোকানপাট, বাসাবাড়িতে পানি ঢুকে নষ্ট করেছে মালামাল, আসবাব। চুলা ডুবে গেছিল, আজকে চুলা ডুবে গেছে, আজকে মনে হয় পানি উঠছে অনেক। কত কিছু আছে না, নিচে ফ্রিজ আছে, টেবিল আছে, তারপরে খানাডুলি আছে। ওইদিকে রাস্তা কাটি ফেলে রেখেছে, আজকে মনে 6 মাস আগের থেকে এই অবস্থায় পড়ে আছে। 2 দিনের টানা বর্ষণে রাজধানীর মগবাজার, মালিবাগ, রাজারবাগ, কারওয়ান বাজার, কাজীপাড়া, ধানমন্ডি এবং পুরনো ঢাকা সহ অনেক এলাকা জলাবদ্ধ। সড়কে অহরহ যানবাহন বিকল হয়ে যানজট বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সমন্বয়হীন উন্নয়ন আর বিচ্ছিন্ন প্রকল্পের নামে নগরীতে যা হচ্ছে তাতে এই জলাবদ্ধতা দূর হওয়া প্রায় অসম্ভব। খণ্ডিত খণ্ডিত প্রকল্পের মধ্যে দিয়ে অর্থের অপচয় হয়েছে, জনগণের আস্থা হারানো হয়েছে এবং একই সঙ্গে একটি যুগপৎ কার্যক্রমের মধ্যে দিয়ে আপাত দুরবস্থা নিরসনের কার্যত কোনো রকম উপকারী জনগণের জন্য আসেনি। প্রকল্পর পর প্রকল্প না করে সমন্বিত কার্যক্রম করার যে সিদ্ধান্ত 2017 সালে নেওয়া হয়েছিল তারও বাস্তবায়নে আমরা অনীহা দেখেছি, বরং এই সমস্ত সংস্থা, বিশেষ করে ওয়াসা, সিটি কর্পোরেশনগুলো নিজ নিজ ক্ষেত্র থেকে বিচ্ছিন্নভাবে প্রকল্প করার মধ্যে দিয়ে দুরবস্থাটা আরও বাড়ালো। সরকারি দপ্তরে দুর্নীতি, সমন্বয়হীনতা আর পরিকল্পনার অভাব সাধারণ মানুষকে কিভাবে ভোগান্তিতে ফেলে কোভিড-19 তার তিক্ত অভিজ্ঞতা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আর স্বাস্থ্য মন্ত্রণালয়। নগরীর জলাবদ্ধতা নিরসনে সেখানে কাজ করছে 6টি সংস্থা। এই 6টি সংস্থার সমন্বয় হয়ে নগরীর যে জলাবদ্ধতা দূর হবে তা বিশ্বাস করাই শক্ত নগরবাসীর জন্য। জলাবদ্ধতাকে তাই নিয়তি হিসেবে মেনে নিয়েছেন রাজধানীবাসী। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ পুলিশ ফাঁড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। জলাবদ্ধতা আর জনদুর্ভোগের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে সামান্য বৃষ্টি হলেই নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা দেখছেন কি? কোনো শুধু রাজারবাগ এই অঞ্চল না, এখান থেকে মালিবাগ, মগবাজার, ইভেন শান্তিনগরের কিছু কিছু এলাকা কিন্তু পানিবন্দী। এভাবেই সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে এই পানিবন্দী হয়ে পড়েছে এখানকার স্থানীয় মানুষ, জনদুর্ভোগ তুঙ্গে। আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই চিত্র শুধু যে আজকের ব্যাপারটা কিন্তু এমন নাই। প্রতি বছরই যখনই বৃষ্টি হয় বিভিন্ন সময় তখনই এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তারা বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ করেও কিন্তু এর কোনো সুরাহা হয়নি। অবশ্য 6টি যেই দপ্তর রয়েছে সরকারি, সেই দপ্তরগুলোর সমন্বয়হীনতার ফলেই এমন ঘটছে। আশপাশের যেই এলাকাগুলো রয়েছে অধিকাংশ এলাকায় কাটাছেঁড়া, বৃষ্টি এলেই এই সময় রাস্তায় খানাখন্দ এবং সড়ক খুঁড়ে রাখা হয়, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এর ফলেই পানির যেই আস্তরটা, সেই আস্তরটা জমে রাস্তার উপরে, এমনটাই অভিযোগ করেছেন। এছাড়া আমরা দেখেছি 2 রাস্তার মধ্যে যেই ডিভাইডেড লাইন, পানির তোড়ে সেটি ভেঙে গিয়েছে। এছাড়া রাস্তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটি গাড়ি, সেটি একটু রাস্তার মধ্যে থেকে নিচে হয়ে আসছে, অর্থাৎ পানির তোড়ে রাস্তার যেই রয়েছে, কার্পেট রয়েছে, সেই কার্পেটটি কিন্তু ভেঙে গিয়েছে। অর্থাৎ 2 রাস্তার মধ্যে খানাখন্দ রয়েছে, অনেকখানি গর্তের সৃষ্টি হয়েছে, এমন চিত্র এই এলাকার। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, বেশ কিছু সাধারণ মানুষ তারা অভিযোগ করেছে এই চিত্র সারা বছর ধরে থাকলেও এর কোনো সুরাহা হয় না।
শুধু এই এলাকা না, এর আশপাশের যত এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকার চিত্র ঠিক এমনই। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি এলে যে এই নলকূপগুলো যেগুলো অধিকাংশই বন্ধ হয়ে যায়। এছাড়া আপনি জানেন বর্জ্য ব্যবস্থার পয়ঃনিষ্কাশনের যেই যোগাযোগ ব্যবস্থা ঢাকার, সেটি অত্যন্ত বাজে। বিভিন্ন সময় ময়লা আবর্জনা দিয়ে আমরা নিজেরাই কিন্তু এটি অনেক ক্ষেত্রে আটকে রাখি। এর জন্য এই পানিবন্দী হয়ে পড়ে এই এলাকা সহ আশপাশের এলাকার মানুষ। আমরা যেই চিত্র দেখেছি এর সমাধানের কিন্তু একটাই পথ। যদি ঢাকার যে 6টি সংস্থা রয়েছে, ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন, এছাড়া রাজুক, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, যদি তাদের সমন্বয় থাকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব বলে স্থানীয়রা মনে করছেন। জলি, অসংখ্য ধন্যবাদ আরিফ হোসেন আপনাকে। দর্শক, আরিফ জানাচ্ছিলেন যে পূর্ব রাজাবাগ এলাকায় যে জলাবদ্ধতার কারণে যে জনদুর্ভোগ সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এবং এলাকাবাসীর অভিযোগ যে সেখানে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার অভিযোগও কিন্তু রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। সেই খবরই আপনাদের জানাচ্ছিলাম। যাচ্ছি পরের খবরে। প্রবল মৌসুমী বায়ুর কারণে প্রায় সারা দেশেই ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টি কমে আসতে পারে বৃহস্পতিবারের পর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আকাশ পুরো পরিষ্কার হতে আরও 2 দিন লাগতে পারে। রাজধানীতে সকাল 9টার আগের 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 87 মিলিমিটার। আর এই সময় সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তারাশে 122 মিলিমিটার। রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এরকম আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব রাস্তায় পানি হয়ে গেছে। রাস্তা কেমন? আর রাস্তা মতিঝিল তো যাওয়ানি যায় না। যা বাড়া তাই দেয় মানুষ, 10 টাকা 20 টাকা বেশি দেয়। আর বৃষ্টির ভিতরে আপনার খেয়াবও পাওয়া যায় না। ট্রেন পরিষ্কার করলে তোমার রাস্তা মাইতে পাবে পানি জমে লাগবে না। এদিকে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের নবীনগর, ষোলঘর, উত্তর আরপিননগর প্লাবিত হয়েছে। দুদিনের মধ্যে এই জেলায় 3য় দফা বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নীলফামারীতে তিস্তার পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি না হওয়ায় কাজ ও খাদ্য সংকটে পড়েছেন দুর্গতরা। পানিতে ভেসে গেছে জেলার 2000 পুকুরের প্রায় 7.5 কোটি টাকার মাছ। সিরাজগঞ্জে বন্যার পাশাপাশি নদী পারের মানুষের আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মানিকগঞ্জে যমুনা ও ধলেশ্বরীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে সাটুরিয়া ও সদর উপজেলা। দুর্ভোগ বেড়েছে হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলার নিম্নাঞ্চল ও চর এলাকার বানভাসী মানুষের। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, আউশ ধান, পাট, সবজির আবাদ ও বীজতলা ডুবে গেছে। আঞ্চলিক মহাসড়কে বন্যার পানি ওঠায় 5 দিন ধরে শেরপুরের সাথে জামালপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জামালপুরের 7 উপজেলা এবং 8টি পৌরসভার প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যে সংকট দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। পাবনায় বন্যায় পদ্মা, যমুনা ও বড়ালপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। তলিয়ে গেছে প্রায় 450 হেক্টর জমির ফসল। এছাড়াও নাটোর, রাজবাড়ী ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, নিউজ at 6 এর সময় হলো বাজেটের বিরতির। ফিরে এসে আরও থাকছে। ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতের প্রথম চালান চট্টগ্রামে। ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই কোরবানি দেয়া যাবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
করোনায় আরও ৪১ জনের মৃত্যু। শাহিদের বিরুদ্ধে মামলা করবে দুদক। পানিতে ভোগান্তি, বৃষ্টি থাকবে আরও দুদিন। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ at 6-এ। জানাবো আরও কিছু খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় আজ ৬টি প্রকল্প পাশ হয়েছে। এসব প্রকল্পে খরচ হবে ১,১৩৬ কোটি ৮৪ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের NEC মিলনায়তনে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট খরচের ১,০২৮ কোটি ৫১ লাখ টাকা দেবে সরকার, আর বাকি ১০৮ কোটি ৩০ লাখ টাকা আসবে বৈদেশিক সাহায্য থেকে। সভা শেষে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আরও জানান, সরকারি কাজে সমন্বয় বাড়াতে এবং নদীতে বাঁধ নির্মাণের আগে ভালোভাবে গবেষণার প্রতি জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বাস্তবে রূপ পেল ট্রানজিট চুক্তি। ভারত থেকে প্রথমবারের মতো ট্রানজিট পণ্য নিয়ে আসা একটি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে সড়কপথে এই পণ্য যাবে ভারতের পূর্বাঞ্চলীয় দুটি রাজ্যে। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ট্রানজিট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের পণ্য দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে পরিবহনের পরীক্ষামূলক প্রথম চালান মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। দুপুরে বন্দরের মূল জেটিতে আনা হয় পণ্য পরিবহনকারী বাংলাদেশি জাহাজ MV সেঁজুতিকে। পরীক্ষামূলক চালানে 2 কন্টেইনার TMT বার এবং 2 কন্টেইনার ডাল জাতীয় পণ্য রয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে পণ্য পরিবহনে ব্যয় কমবে অর্ধেকের চেয়েও কম। এছাড়া পণ্য পরিবহন নিয়মিতভাবে শুরু হলে তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সাথে একটা বিরাট কর্মসংস্থানেরও তৈরি হবে। এই যে আমাদের দেশে যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, তারা যদি পুরোপুরি এই সুবিধাটা গ্রহণ করে, ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের সুবিধাটা যদি গ্রহণ করে, তারাও কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হবে। ট্রানজিট চুক্তির আওতায় আসা পণ্য হ্যান্ডেলিংয়ে সব রকম সক্ষমতা চট্টগ্রাম বন্দরে রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জায়গায় আরেকটি পালক যুক্ত হচ্ছে যে চট্টগ্রাম বন্দর প্রান্ত ব্যবহারকারী বন্দর হিসাব থেকে ট্রানজিট বন্দরে উন্নীত হয়েছে। চট্টগ্রাম বন্দর 30 লাখ কন্টেনার বছরে হ্যান্ডেল করে। এটা 40-400 হইলেও 4000 হইলেও আমাদের কোনো আপত্তি নেই। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ঢাকা উত্তরে নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা থাকলেও এবার দক্ষিণে তা থাকছে না। বাড়িতে কোরবানির পশু জবাইয়ে আপত্তি নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনেরই, কেবল মানতে হবে স্বাস্থ্যবিধি। ফেদুস রহমানের রিপোর্ট। এবারের ঈদে কোরবানির পশু কোথায় জবাই হবে এ নিয়ে আলোচনা চলছে নানা মহলে। একদিকে বর্ষা, অন্যদিকে পশু জবাইয়ের বর্জ্য। প্রশ্ন হলো, করোনা মহামারীর এই সময়ে এটা আবার সংক্রমণ ছড়াবে কিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, লকডাউনের কারণে ঈদুল ফিতর উদযাপন করতে পারেনি নগরবাসী। কোরবানিতে যেন কোনো বাধা না থাকে। নিজ আঙ্গিনায় নিজ জায়গায় সবাই মিলে, এটা একটা আনন্দেরও বিষয়, সবাই মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে ও ঐক্যবদ্ধভাবে কোরবানিটা উদযাপন করে থাকে। এটা একটা আবেগেরও বিষয়। আমরা সেখানে কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না, কিন্তু যাতে করে এই মহামারীকে মাথায় রেখে আমাদের সংক্রমণটা যেন না বাড়ে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে কোরবানি করা পশুর বর্জ্য যত্রতত্র ফেলে রাখা যাবে না। সিটি কর্পোরেশনের নির্ধারিত ব্যাগে ভরে রাখলে তা দ্রুত সময়ে সরিয়ে নেওয়া হবে। আমাদের অভিজ্ঞতা বলে যে 70 ভাগের মতো প্রথম দিনই হয়ে যায়, বাকি 2 দিনও তারপরে অংশ হয়। এর জন্য আমাদের যে বর্জ্য অপসারণের যে কার্যক্রমটা আমরা নিই, এটা ক্র্যাশ প্রোগ্রাম, ওই 3 দিন আমরা ধরে নিই আর কি। এটা আসলে ব্যক্তিগত বিষয় যে সে প্রথম দিন দিবে না দ্বিতীয় দিন দিবে। বড় পলিথিনের ব্যাগও দিয়ে দিচ্ছি, এবং সেই পলিথিনের ব্যাগের মাঝে যদি তারা রাখে, আমাদের লোকজন, আমাদের PCSP সংগ্রহকারী, ওয়ার্ড ভিত্তিক আমাদের সংগ্রহকারী আছে, তারা বাসা বাড়ি থেকে সেটা সংগ্রহ করে নেবে।
এবারও নানা সুবিধা নিয়ে নির্ধারিত জায়গায় কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। গতবার সারা কম মিললেও করোনা পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে নির্ধারিত স্থানে এসে কোরবানি দেওয়ার আহ্বান তাদের। আমরা 2 কেজি এবং 3 কেজি করে মাংস প্যাকেটও আমরা কুটে দিব। সুতরাং আমরা মনে করি এই সুযোগটা যেন সবাই যেন নেয়। গরুর মাংস আপনি ঘরে পৌঁছে দিব, অনলাইনের মাধ্যমে আপনি বুকিং করেন, এবং শুধু সেটা না, আপনি যদি মনে করেন 2 ভাগ আপনি বাসায় নেবেন, 1 ভাগ আপনি গরিবদেরকে দিয়ে দিবেন, আমরা সেবা.com যারা আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছি। অনেক সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু চলে এসছে আমাদের সাথে। যদি কেউ বাসায় কোরবানি দিতে চান তাকে স্বাস্থ্যবিধি মেনেই তা করতে হবে। যত্রতত্র ময়লা ফেলে রাখলে কঠোর ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। এটি আপনার শহর, আমার শহর, আমাদের শহর, আপনি ড্রেনের মধ্যে কেন বর্জ্য ফেলবেন? আমাদের সার্ভিস ভ্যান থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের সবাই আমরা 24 আওয়ার্স কাজ করব। আপনি নির্দিষ্ট জায়গায় আপনি বর্জ্যটা ফেলে রেখে দিন, আমরা আপনার বর্জ্যটা নিয়ে যাব। তবে ঢাকার 2 সিটির মেয়রই মনে করেন নগরীর আয়তন এবং এর জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে আধুনিক কসাইখানার দিকে যেতেই হবে। দ্রুততম সময়ে সেগুলোর বাস্তবায়ন করতে চান তারা। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অনলাইনে বেচাকেনা বাড়ার সাথে সাথে আবারও চাঙা হয়ে উঠেছে কুরিয়ার ব্যবসা। বিভিন্ন পণ্যের পাশাপাশি মৌসুমি ফল সরবরাহের সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও। যদিও এরকম পণ্য পরিবহনে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সন্দেহ থেকেই যায়। আতবুর রহমান হিমেলের তোলা ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। মিরপুর 10 নম্বরের এই সড়ক ধরে বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস। অন্য সময়ের চেয়ে এখন তাদের তৎপরতা বেশি। করোনার এই সময়ে কিছুদিন বন্ধ থাকার পর কুরিয়ার সার্ভিস চালু হলে ফলের মৌসুমে এসে তাদের উপর নির্ভরতা আরও বেড়ে যায়। এখনও উত্তরবঙ্গ থেকে কুরিয়ারে অনেক ফল আসে ঢাকায়। এর সাথে করোনা প্রতিরোধের নানা পণ্য আনা নেওয়া হচ্ছে বেশ। আমরা মাস্ক, পিপি, আরও কিছু মেডিসিন আছে, হ্যান্ড স্যানিটাইজার, মেডিসিন এর থেকে জেড পর্যন্ত সব মেডিসিন আমরা ক্যারি করি, এবং এগুলো আমরা বিশেষ করে হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি। ই-কমার্স যে সার্ভিসটা, সেটা কিন্তু গ্রাহক আমাদের মাধ্যম থেকে সুবিধা নিচ্ছে। প্রথমত আপনার আম কাঁঠালের চাপ, এটার জন্য, আর আপনার হচ্ছে আপনার ঈদ, সামনে ঈদের জন্য মানুষ বেশি কাপড় চোপড় এগুলো পাঠায়, মেডিসিন পাঠায়, এই জন্য চাপটা বেশি। কুরিয়ার সার্ভিসের অফিসগুলো সরগরম থাকলেও সরবরাহের সময় পণ্যের মান নিয়ে প্রশ্ন আছে অনেকের। প্রোডাক্ট যেহেতু যদি দূর থেকে দূরান্তরে যদি নিতে হয়, সেক্ষেত্রে তো কুরিয়ারই আমাদের ভরসা। নিরাপত্তার খাতিরে নিজে না গিয়ে কুরিয়ারের মাধ্যমে গেলে অনেকটা সুবিধা আমার জন্য। কুরিয়ার সার্ভিসে নিয়মিত যারা পণ্য আনা নেওয়া করেন তাদের সাথে এই সময়ে যুক্ত হয়েছে নতুন গ্রাহক। তবে সার্ভিস ও স্বাস্থ্যবিধি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। মনে হইতেছে আপনার কোনো নিয়ম কানুন মানা হইতেছে কিছু নাই, কোনো স্প্রে নাই, কিছু নেই, স্বাস্থ্যবিধি নাই, অনেক সময় দাঁড়া রয়েছি, সিরিয়াল নাই, সমস্যা বেশি। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে ফসল ফলাচ্ছেন 500-র বেশি কৃষক কৃষানী। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মিরপুরে IPM কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে বাড়িতে তৈরি জৈব সার দিয়ে চাষাবাদের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। আর নিরাপদ ফসলের চাহিদাটাও বেশি। আবারও সময় হলো বাজেট স্টিল বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। মহামারী পরবর্তী পরিস্থিতিতে EU দেশগুলোর প্রণোদনা চুক্তি। AFC কাপে বসুন্ধরার বাকি ম্যাচ মালদ্বীপে।
বিরতি থেকে আবারও ফিরে এলাম নিউজের 6-এ। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। কোভিড-19 মহামারী পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় $860 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ চুক্তিতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। 4 দিন আলোচনার পর ঐক্যমত্যে পৌঁছান 27 জাতির প্রতিনিধিত্বকারীরা। এই চুক্তিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। প্যাকেজের অর্থে 390 মিলিয়ন ইউরো দেওয়া হবে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ইইউ সদস্য দেশগুলোকে। শুক্রবার শুরু হওয়া এই বৈঠকে প্রণোদনা প্যাকেজের ব্যাপারে প্রথমে কিছুটা মতানৈক্য দেখা দেয়। এই ধরনের প্রণোদনার কারণে ইউনিয়নের ব্যয় বেড়ে যাবে বলে অনেকেই আশঙ্কা করেন। চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপীয় পার্লামেন্টে এই প্রস্তাব উত্থাপন করা হবে। জানাবো খেলার খবর। এএফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি ম্যাচগুলো হবে মালদ্বীপে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। করোনা বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে এএফসি কাপের খেলা। এই পরিস্থিতিতে যদিও বাংলাদেশ বা ভারত ম্যাচ আয়োজন করতে আগ্রহী হয়নি, এএফসির কাছে আবেদন করে শুধু মালদ্বীপ। ফলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক টুর্নামেন্টের ই গ্রুপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপের দুটি ভেন্যুতে। 23 অক্টোবর শুরু হয়ে চলবে 4 নভেম্বর পর্যন্ত। আর এ কারণে হোম ম্যাচগুলো আর নিজেদের মাঠে খেলতে পারছে না বসুন্ধরা কিংস। করোনার আগে এফসি কাপের হোম ম্যাচে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। প্রত্যেকটি দল যারা এফসি কাপের খেলায় অংশগ্রহণ করবে, ভিজিটিং টিম, তাদেরকে আসা যাওয়ার জন্য এবং সেই মালদ্বীপসে গিয়ে ভিজিটিং টিমগুলোকে থাকা হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সাবসিডি এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক সংশ্লিষ্ট ভিজিটিং প্রত্যেকটি দলকে দেওয়া হবে। আর এর বাইরে তারা আরও 2-3টি বিষয় উল্লেখ করেছে, যেমন গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে, যেমন প্রত্যেকটি দলকে, ক্লাবকে তার নিজ নিজ খেলার 4 দিন আগে সংশ্লিষ্ট ভেন্যুতে পৌঁছতে হবে। ফ্লাই করার আগে প্রত্যেকটি দলের প্রত্যেক সদস্যকে কোভিড-19 টেস্ট করতে হবে। এর সাথে শেষ খবর নিউজ at 6। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। করোনায় আরো 41 জনের মৃত্যু। শাহিদের বিরুদ্ধে মামলা করবে দুদক। পানিতে ভোগান্তি, বৃষ্টি থাকবে আরো 2 দিন। ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতের প্রথম চালান চট্টগ্রামে। ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই কোরবানি দেওয়া যাবে। মহামারী পরবর্তী পরিস্থিতিতে ইইউ দেশগুলোর প্রণোদনা চুক্তি এবং এএফসি কাপে বসুন্ধরার বাকি ম্যাচ মালদ্বীপে। এই ছিল নিউজ at 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SDRT স্পেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।